আজকে আমি তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প তোমাদেরকে পাঠ করে শোনাবো। লাস্টে গিয়ে আমি বলবো যে এটা কিসের গল্প। হয়তো বলতেও নাও হতে পারে, তোমরাই নিজেরাই বুঝতে পারবে। তাহলে শুরু করি আজকে তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সহযাত্রী। বিকেল থেকেই তুমুল ঝড় বৃষ্টি, থামতে বেশ রাত হয়ে গেল। যে গ্রামটা থেকে কিলোমিটার খানেক দূরের ফেরিঘাটের দিকে রওনা দিয়েছি সেটাকে গণ্ডগ্রাম বলা যায়। সাইকেলটা চেনা একটা বাড়িতে রেখে জনবসতিটা ছেড়ে নদীর দিকে রাস্তায় কিছুটা এগোতেই দেখি চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আশপাশ একেবারে শুনশান, একটিও জনপ্রাণী নজরে পড়ছে না। জলকাদা খানাখন্দে ভরা রাস্তা দিয়ে এগোতে গিয়ে নাকানি চোবানি অবস্থা, কিন্তু কিছু তো করার নেই। নদী পেরিয়ে আমাকে ওপারে যেতেই হবে। যত রাতই হোক আমায় বাড়ি ফিরতেই হবে। আগামীকাল সকালে ট্রেন ধরে লাহিড়িদার দোকানের অর্ডারি মাল আনতে যেতে হবে কলকাতায়। কোনোভাবেই মিস করা যাবে না। হাঁটু অবধি জল কাদা মেখে নাস্তানবোধ হয়ে ফেরিঘাটে তো পৌঁছানো গেল, কিন্তু ঘাটের নৌকা কোথায়? আধ ঘন্টার উপর ঠায় দাঁড়িয়ে থেকেও নদীর বুকে একটা নৌকাও চোখে পড়ল না। কৃষ্ণা ত্রয়োদশীর থমথমে রাত, এত ঝড় জল হয়ে যাওয়ার পরেও আকাশ মেঘলাই রয়েছে। কেমন একটা ভ্যাপসা গুমোট আবহাওয়া। কিন্তু আর কতক্ষণ অপেক্ষা করা যাবে? এভাবে দাঁড়িয়ে থেকে রাত কাবার হয়ে গেলেও যদি নৌকা না পাওয়া যায় তাহলে কি হবে? সেরকম হলে না হয় গ্রামটায় ফিরে গিয়ে কারো বাড়িতে রাতটা কাটানোর জন্য মাথা গোঁজার ঠাঁই খোঁজা যাবে। কিন্তু কাল কলকাতায় না গেলেই যে নয়। শুধু লাহিড়িদার দোকানের জন্যই না, নিজের ব্যবসার স্বার্থেও যাওয়াটা খুবই জরুরি। পকেট থেকে মোবাইলটা বার করে দেখি রাত 10:30 বেজে গেছে। এখন কি করা উচিত ভেবে ঠিক করতে পারছি না। একভাবে কালো জলস্রোতের দিকে তাকিয়ে আছি পাড়ে দাঁড়িয়ে। হঠাৎ নদীর বুকে অনেকটা দূরে একটা আলো চোখে পড়ল। দৌড়ে এগিয়ে গেলাম বাঁশের পাটাতনের সামনের দিকে। মনে হলো একটা নৌকাই যেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেই রকমই তো মনে হচ্ছে। ছই ছাড়া ন্যাড়া নৌকায় ঠাহর হচ্ছে এখান থেকে। ওপার থেকে আড়াআড়ি এগিয়ে এগিয়ে আসছে তা ঠিক নয়, বরং জলধারা বরাবর এগোচ্ছে স্রোতের অনুকূলে। যাত্রী পারাপার করবার বড় নৌকা নয়, মাছ ধরার ছোট ডিঙি নৌকাই তো মনে হচ্ছে। তবুও যদি সাহায্য করে। মরিয়া হয়ে হাওয়ায় হাত ছুড়ে চিৎকার করে উঠলাম, এই এই যে ভাই, এইদিকে এইদিকে। সাড়া এলো না ওদিক থেকে, কিন্তু আমার ঠিক পেছন দিক থেকে কে যেন ঠিক আমার মতোই ওই নৌকার দিকে হাত তুলে চিৎকার করে উঠল, এদিকে এদিকে, দুজনে আছি, এদিকে। চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি দোহারা চেহারার আমার মতোই উচ্চতায় একজন মাঝবয়সী লোক কোমরের গামছাটা খুলে মাথার উপর নাড়াচ্ছে আর গলা ছেড়ে মাঝিকে ডাক দিচ্ছে। আমার দিকে চোখ টেরিয়ে তাকিয়ে বলল, আপনিও কি ওপারে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওপারে যাব। যাক, আপনাকে দেখে স্বস্তি হলো। আমি ভাবছিলাম আমি বুঝি একাই। কিন্তু ওই নৌকাটা কি এদিকে আসবে? কোনো সাড়া শব্দ তো দিচ্ছে না। লোকটা ঢাল বেয়ে নেমে গেল নদীর একেবারে কিনারে। গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো মাঝিকে। কাজ হয়েছে মনে হলো। নৌকাটার গলুই সহসা আমাদের দিকে বাঁক নিল। ছলাৎ ছলাৎ শব্দ তুলে এগিয়ে আসতে লাগলো জলযানটি। হৃৎপিণ্ড নেচে উঠল আমার। একেই বলে একা মানে বোকা। আরেকজন না এসে জুটলে নৌকাটাকে কিছুতেই এদিকে নিয়ে আসতে পারতাম না হয়তো। লোকটা আমার দিকে ফিরে তাকিয়ে হাত নেড়ে ডাকলো। আমি হরষিত ভঙ্গিতে ওর দিকে পা বাড়ালাম দ্রুত। ভিজে কাদাময় ঢালটায় ভয়ানক পিছল। পা দিয়ে নামতে গিয়ে স্লিপ কেটে
মারাত্মকভাবেই পড়ে যাচ্ছিলাম। মোক্ষম সময় লোকটা ছুটে এসে জাপটে ধরেছিল, তাই বাঁচোয়া। না হলে মুখ থুবড়ে পড়ে এক্ষুনি কী যে কেলেঙ্কারি কাণ্ড হতো। কী বলে ধন্যবাদ দেব জানি না দাদা। লোকটার দিকে সকৃতজ্ঞ চোখে তাকিয়ে হাসলাম এক মুখ। কী যে বলেন, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন শুনি? লোকটাও হাসল। আন্তরিক সুরে জিজ্ঞেস করল, তা ভাইয়ের থাকা হয় কোথায়? থাকি মোড়াগাছায়, 3 কিলোমিটার ভেতরে একটি গ্রামে। সে তো অনেক দূর। ওপারে নেমে পায়ে হেঁটে এত দূর যাবেন নাকি? না না, হেঁটে যাব মোড়াগাছা বাজার অবধি, তারপর ওখান থেকে সাইকেল নিয়ে বাড়ি। এদিকে কি আত্মীয় স্বজনের বাড়িতে এসেছিলেন নাকি কোনো কাজে? হ্যাঁ, কাজ ছাড়া আর কি। সপ্তাহে 1-1.5 দিন এখানে আসি, অন্যদিন বিকেল গড়াতে গড়াতেই ফিরে যাই। কিন্তু আজকের দুর্যোগটার জন্য এত রাত হয়ে গেল। দুর্যোগ বলে দুর্যোগ? এরকম ঝড় বৃষ্টি বহুত বছর পর দেখলাম। বলতে বলতে নৌকাটা অনেকটা কাছেই চলে এসেছে। লোকটা মাঝিটার উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, ঘাটটা পার করিয়ে দাও গো কর্তা, আমরা দুজনে না হয় 2-10 টাকা বেশি দিয়ে দেব। কোনো জবাব দিল না মাঝিটা। এগিয়ে আসতে লাগলো আরও কাছে। ছোট ডিঙিগুলো সাধারণত বাঁশের পাটাতন বা মাচানের গায়ে না ভিড়ে জলের কিনারেই ভেড়ে। লোকটা হাত ধরে কাদা পেরিয়ে আমায় নিয়ে এলো যেখানে নৌকাটা আসার কথা। এসে থামতেই আমাকে উঠতেও সাহায্য করলো, নিজে আগে উঠে। মাঝির উল্টো দিকের গলুইয়ের উপরে উঠে বসলো নিজে। আমাকে বসতে বলল মাঝখানে। দাঁড়িয়ে চাপ দিয়ে মাঝি নৌকা ছাড়লে লোকটা আমায় জিজ্ঞেস করলো আমি কি কাজ করি। শুরুতে কিছুটা ইতস্তত করলেও কিছুটা ঘুরিয়ে হলেও আমার কথা জানালুম। ওষুধের ব্যবসা করি বা কম্পাউন্ডার। সে ওকে যাই বলি, আমি আসলে এইসব গণ্ডগ্রামের কোয়াক ডাক্তার। এমনিতে মোড়াগাছা বাসস্ট্যান্ডের কাছে কার্তিক লাহিড়ির খুচরো ওষুধের দোকানের মাস মাইনে করা কর্মচারী হলেও ছুটি ছাটা ফাঁক ফোকর পেলেই আমি এইভাবে ওই পাড়ের গ্রামগুলোর ভেতরে যাই। ব্যাগ ভর্তি করে ওষুধপত্র, ইঞ্জেকশন, তুলো, গজ, ব্যান্ডেজ ইত্যাদি নিয়ে কোথাও একটা বসে জ্বর জ্বালা, গ্যাস, অম্বল, পেট খারাপ, ছোটোখাটো কাটাছেঁড়ার চিকিৎসা করি। এই সব গ্রামে আস্তে আস্তে আমার পসার জমে উঠেছে। লাহিড়িরার ওষুধের দোকানে ওষুধ ঘাঁটতে ঘাঁটতে চোস্ত হয়েছি অনেক। প্যাঁচালো জটিল কেসেও কোথায় কি ওষুধ দিতে হয় জেনেছি। সেই ভাঙিয়েই চালাচ্ছি। পেটের দায় বড় দায়। তাছাড়া 3-4টে চেম্বারের ডাক্তারের সঙ্গে চেনাও আছে। ওদের কাছ থেকে হাফেরও কম দামে স্পেসিমেন কপি ওষুধ কিনে এসব জায়গায় বেচে ভালোই কামাই হয়। সবটা খুলে না বললেও লোকটা ঘাড় নাড়ল, বিজ্ঞের মতো বলল, বুঝতে পেরেছি। হাতুড়ে তা বুঝতে পেরেছি। তা ভুলভাল চিকিৎসা করে লোক মারেন না তো? না না, তবে একবার রোগ চিনতে না পেরে ভুল ওষুধ দিয়ে ফেলেছিলাম। সেই লোকটার কেসটা গুবলেট হয়ে গেছিল। সেই থেকে আর অদ্দূর যাই না। তেমন কেস বুঝলে সোজা রেফার করে দিই টাউনের ডাক্তারের ঠিকানায়। তাহলে ঠিক আছে। তা ভাই, এসব করে মাস গেলে কেমন কামাই হয়? ওই চলে যায় আর কি। বিয়ে থা এখনও করিনি। বাড়িতে মা, বাবা আর একটা ছোট বোন। তাই কোনো রকমের ডাল ভাত খেয়ে চলে যায়। দেখি ভবিষ্যতে এইসব দিকে কিছু একটা উন্নতি করতে পারলে ওষুধের দোকানের ঠিকে কাজটা ছেড়ে দেব। এসব দিকে একটা দোকান দিয়ে বসবো। সে ভালো কথা, কিন্তু এসব গায়েগঞ্জে ওসবের ওষুধের দোকান কি সুবিধা করতে পারবেন? এসব জায়গায় লোকের পকেটে পয়সা কোথায়? লোকটা সামনের দিকে এগিয়ে এসে ঝুঁকে বসল। তার চেয়ে আমাদের ব্যবসায় আসুন। বছর ফিরতে না ফিরতেই দেখবেন কোথা থেকে কোথায় চলে গিয়েছেন। আপনাদের ব্যবসা বলতে? আপনাদের কিসের ব্যবসা? ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি জেগে উঠল লোকটার। নৌকার হেরিকেনের পাংশুটে হলদে আলোয় জলজল করে উঠল চোখ দুটো। বলতেই পারি, শুনে যদি ঘাবড়ে না যান।
তবে আমাদের ব্যবসায় কিন্তু অল ইন্ডিয়া মার্কেট। যারা যারা এই লাইনে এসেছে সব মালামাল হয়ে গেছে। একটু ধৈর্য ধরে কাজটা করতে পারলেই আপনাকে আর দেখে কে? ঘাবড়ানোর কি আছে? কিসের ব্যবসা বলুন? ব্যবসাটা কিসের? উৎসুক সুরে বলে উঠলাম আমি। লোভাতুর হয়ে উঠলেও আমার চোখ। আমিও একসময় পেটের ভাত জোগাতে আপনার মতো সারা দিন গাধার মতো খেটে মরতাম। তারপর একদিন পরিচয় হলো রকুমপুরের চরণ ঘোষের সঙ্গে। ওই আমায় নিয়ে এসেছিল এই ব্যবসায়। সেই থেকে আর পিছন ফিরে তাকাইনি। তাই নাকি? নড়ে চড়ে বসলাম আমি। এগিয়ে গেলাম খানিকটা। ব্যবসাটা কি বলুন না? সেই ছোটবেলা থেকে পথে ঘাটে ঘুরছি দাদা। আমি ঘাবড়াই না, কিছুতেই আমার কিছু যায় আসে না। বড় বড় চোখ করে তাকালো লোকটা। মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে এলো সামনে। তাহলে তো বলাই যায় আসলে আমাদের ব্যবসাটা কঙ্কালের। মানে? আঁতকে উঠলাম আমি। আজ আমার সহযাত্রী গল্পের পর্বটি এই পর্যন্তই থাক। আগামীকাল সহযাত্রী গল্পের সমাপ্তি পর্ব শোনাব। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার সহযাত্রী গল্পের প্রথম পর্বের গল্প পাঠ। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা এই ভুতুড়ে গল্পটি, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার গল্পের পাশে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা জানাই।